বৈশ্বিক প্রতিযোগিতায় গার্মেন্টস খাতে বড় চ্যালেঞ্জ, বাংলাদেশকে টপকে পোশাক রপ্তানিতে দ্বিতীয় ভিয়েতনাম। হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট, শুনানির দিন সোমবার। আসছে ইতিহাসের ভয়ঙ্কর এল নিনো, রেকর্ড তাপমাত্রার শঙ্কা, গরমে বিপদে পড়বে কোটি মানুষ। হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি অনেক দূরে, জানিয়েছে ইরান। এবং মঞ্জুরুলের শাস্তিতে সন্তুষ্ট নন জাহানারা, সহযোগীদের বিচার সহ জানালেন 3 দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে, সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। গত 2রা এপ্রিল হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই সঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে 47 শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন চাওয়া হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়। এর আগে গতকাল 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া এই নোটিশ পাঠান। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশে তিনি উল্লেখ করেন, কিছুদিন যাবৎ হামের টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে শিশু মৃত্যুবরণ সহ অসুস্থ হয়ে পড়ে আছে, অথচ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। নোটিশে পত্রিকায় প্রকাশিত হামে আরও 2 শিশুর মৃত্যু উপসর্গ নিয়ে ক্ষতির শতাধিক প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। তিনি নোটিশে আরও উল্লেখ করেন, 24 ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদ মোতাবেক হাইকোর্টে রিট দায়ের করা হবে। এই গ্রীষ্মে আবারও এল নিনো ফিরে আসার আশঙ্কা রয়েছে, যা হলে বিশ্বজুড়ে তাপমাত্রার রেকর্ড ছাড়াতে পারে। এতে তীব্র গরম, খরা, বন্যা ও ঝড় বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সুপার এল নিনো হলে তাপমাত্রা আরও বেশি বাড়বে এবং স্বাস্থ্য ঝুঁকি যেমন হিট স্ট্রোক, পানি শূন্যতা ও বিভিন্ন রোগ বাড়তে পারে। তাই এখন থেকেই সতর্কতা ও প্রস্তুতি জরুরি বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। এই গ্রীষ্মে আবারও ফিরতে পারে এল নিনো, আর সেটি যদি অস্বাভাবিক শক্তিশালী হয় তাহলে বিশ্বজুড়ে তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। একই সঙ্গে বাড়তে পারে তীব্র গরম, খরা, বন্যা, ঝড় এবং নানা স্বাস্থ্য ঝুঁকিও। এখন প্রশ্ন হলো, এল নিনো আসলে কি? এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশের সমুদ্রপৃষ্ঠের পানি স্বাভাবিকের তুলনায় উষ্ণ হয়ে ওঠা। এতে বৈশ্বিক আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট প্রেডিকশন সেন্টার বলছে, চলতি গ্রীষ্মে এল নিনো তৈরির সম্ভাবনা 62%। বিশেষজ্ঞদের ভাষায় সুপার এল নিনো হলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আলবানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পল রাউন্ডি আশঙ্কা প্রকাশ করে বলেন, 140 বছরের মধ্যে অন্যতম শক্তিশালী এল নিনো ঘটতে পারে এবার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, পানি শূন্যতা, শ্বাসকষ্ট, হৃদরোগ জটিলতা ও ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগীরা থাকবেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। অন্যদিকে ভারী বৃষ্টিপাত হলে ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগও বাড়তে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, এল নিনো শুধু আবহাওয়ার বিষয় নয়, এটি কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও পানি ব্যবস্থাপনায়ও বড় প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের পরামর্শ, এখন থেকেই গরম মোকাবেলায় পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা, স্বাস্থ্যসেবা প্রস্তুতি ও দুর্যোগ পরিকল্পনা
জোরদার করা জরুরি, কারণ এল নিনো শুধু তাপ বাড়ায় না, বাড়ায় মানবিক সংকটও। তুষার ইসলাম। বাংলাদেশকে টপকে আবারও তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিয়েতনাম। 2025 সালে রপ্তানিতে খুব সামান্য ব্যবধানে পিছিয়ে পড়লেও এটি বৈশ্বিক প্রতিযোগিতায় বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে। একদিকে দীর্ঘ লিড টাইম, সীমিত পণ্যের উপর নির্ভরতা এবং অবকাঠামোগত চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন পণ্যের বৈচিত্র্য, দ্রুত সরবরাহ ব্যবস্থা এবং প্রযুক্তিগত সক্ষমতায় এগিয়ে থাকার কারণেই ভিয়েতনাম এই অবস্থান দখল করেছে। সেখানে ভিয়েতনাম। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভি। ভাই, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে ভাই শুরুতেই জানতে চাইবো, এই যে 2025 সালে বাংলাদেশকে ছাড়িয়ে ভিয়েতনামের এই যে দ্বিতীয় স্থানে উঠে আসা, এটার মূল কারণগুলো কি কি এবং এটি কি সাময়িক নাকি দীর্ঘমেয়াদী প্রভাব রাখবে বলে মনে করেন? ধন্যবাদ। প্রথম যে ইস্যুটা বলতে চাই, এটা কিন্তু দ্বিতীয়বার বাংলাদেশ এবং ভিয়েতনাম দুটো দেশই আসলে বৈশ্বিক পোশাক রপ্তানিতে একটা সমান্তরালে চলে আসছিল। আমাদের নাম্বার 1 পোশাক রপ্তানিকারক হিসেবে চীনের যে আধিপত্য সেটা এখনো ধরে রেখেছে এবং চীনের যে গ্লোবাল উপস্থিতি সেটা আগের তুলনায় ক্রমান্বয়ে তার যে মার্কেট শেয়ার সেটা হারাচ্ছে। এখান থেকে বাংলাদেশ এবং ভিয়েতনাম আসলে বেশি গেইন করছে। তো এটাই কিন্তু প্রথম না যে বাংলাদেশ ভিয়েতনামের কাছে হারলো এবং দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে চলে আসলো। এর আগে 2020 সালে যখন কোভিড মহামারী আক্রমণ করলো এবং সারা বিশ্বের একটা সরবরাহ ব্যবস্থা এবং ডিমান্ডে এক ধরনের নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেল, সেই সময়তে কিন্তু বাংলাদেশ দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে চলে গিয়েছিল এবং ফলে কিছুটা বাংলাদেশের জন্য চিন্তারই বিষয় ছিল। কিন্তু বাংলাদেশ পরবর্তী বছরেই আবার হলো 21 সালেই ঠিক এক বছরের ব্যবধানে ঘুরে আবার তার সেই জায়গাটা দখল করে এবং সেই বছরে তার যে অবস্থান সেটা একটু ভালোই ছিল এবং ওই সময়টাতে ধারণা করা হয়েছিল যে এই বিষয়টা মূলত কোভিড রিলেটেড যে সাপ্লাই চেনের যে বিঘ্ন ঘটা, যেহেতু আমাদের থেকে ভিয়েতনাম আমাদের যে প্রাইম মার্কেটগুলো যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যেখানে পোশাকের বড় বাজার, তারা কিছুটা ক্লোজ এবং তাদের ওখান থেকে যাওয়াটা সহজ সেই সময় ধারণা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের জন্য যদি আপনি বলেন যে এটা আসলে দীর্ঘমেয়াদী কিনা বা স্বল্পমেয়াদী কিনা, সেটা তো অবশ্যই আমি যাব। তার আগে আমি যে জিনিসটা বলতে চাই যে এই যে ভিয়েতনামের ভালো করার পিছনে যেটা আমরা দেখলাম যে 21 সালের পর থেকে দুই দেশের মাঝখানে কিন্তু একটা গ্যাপ থাকে। যেমন চায়না এবং বাংলাদেশ সেকেন্ড থাকা অবস্থায় চায়নার যেখানে 151 বিলিয়নের রপ্তানি, সেখানে বাংলাদেশে ধরেন 38-39 বা ভিয়েতনামের 39 সামথিং, এই যে বিষয়টা, তো গ্যাপ কিন্তু অনেক বড় চায়নার সাথে। মানে ফার্স্ট এবং সেকেন্ড পজিশনে যারা আছে তাদের মধ্যে যে ব্যবধানটা সেটা অনেক বড়। বাংলাদেশের এবং ভিয়েতনাম যে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যে রয়েছে সেই গ্যাপটা ক্রমান্বয়ে কিন্তু ভিয়েতনাম কমে ফেলছে। তার মানে ও আমার ঠিক কাছাকাছি অবস্থান করছে, যে কোনো সময়ই সে আমাকে টপকে যেতে পারে। কিন্তু আমরা ওই সময়ই বলেছিলাম 2021 সালেও আমি এই সেম রিপোর্টটা করেছিলাম, একটা ব্রেকিং রিপোর্ট ছিল। তো সেইখানে যে এই জিনিসটা আমরা ভয়ের ছিল যে কাছাকাছি থাকলে যে কোনো সময় একটু ফাস্টার হইলেই আমাকে টপকে যেতে পারে, সেটা হয়েছে। এখন এর কারণ হিসেবে বেশ কয়েকটা জিনিস সামনে চলে আসে। ধরেন ভিয়েতনাম থেকে র মেটেরিয়াল সোর্স করার জন্য, র মেটেরিয়াল আসলে কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ না। চায়না একমাত্র দেশ যেখান থেকে কিনা বিশ্বের সব দেশই আসলে পোশাক পণ্যের র মেটেরিয়ালসগুলো সংগ্রহ করে। চায়না এবং ভিয়েতনামের যে যোগাযোগ ব্যবস্থা এবং যে প্রক্সিমিটি, সেটা খুব সহজে ভিয়েতনাম চাইলেই অল্প সময়ে সেখান থেকে পোশাকের উপাদানগুলো নিয়ে আসতে পারে। এটার কারণে তারা তাদের লিড টাইমটা খুবই ছোট, অল্প সময়ে একটা অর্ডার এক্সিকিউট করতে পারে। অন্যদিকে যদি ধরেন যেটা বাংলাদেশের প্রায় মাসখানে লেগে যায়, সেইটা ওরা হয়তো 10 দিনে বা 12 দিনে পেয়ে যায় বা এক সপ্তাহে পেয়ে যায়। সো এইটা হলো একটা অন্যতম কারণ। আর বাংলাদেশ এবং ভিয়েতনামকে যদি আপনি পাশাপাশি ধরেন, দুটো দেশই বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করে আসে, সেখানে দুটো দেশের ভিন্ন ভিন্ন আসলে পার্সপেক্টিভ আছে। বাংলাদেশের যে শক্তি বা সামর্থ্য, যেটা ক্যাপাসিটি, সেটা হলো যে তার বড়
ধরনের অর্ডার এবং চিপ প্রোডাক্ট যেটাকে বেসিক আইটেম বলা হয় সেইটা করার ক্ষেত্রে বাংলাদেশের একটা বড় সুযোগ রয়েছে এবং ক্যাপাসিটি রয়েছে। অন্যদিকে যদি আপনি ভিয়েতনামকে দেখেন, ভিয়েতনামের যে বিষয় রয়েছে তার প্রোডাক্ট বাস্কেট যেটা, এটা ডাইভার্সিফাইড বাস্কেট রয়েছে, সেখানে নানা ধরনের হাই, মিড, লো বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এবং তারা প্রতিনিয়ত তাদের যে প্যাটার্ন, গেট আপ, মেকআপ, যে আধুনিকায়ন সেটা দ্রুত করতে পারতেছে, বিকজ তাদের টেকনোলজি এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেগুলো, সেখানে তাদের ইনভেস্টমেন্টও বেশি, এক্সপার্টাইজও বেশি। ফলে বাংলাদেশ যেই অবস্থানে আছে সেই জিনিসটা কিন্তু আসলে তার যদি ধরে রাখতে হয়, ধরে রাখাটা খুবই ক্রিটিক্যাল, এই অর্থে যে বাংলাদেশ যদি তাকে নিজের অবস্থানকে শক্তিশালী না করতে পারে, নিজেকে আপগ্রেড করতে না পারে, তাহলে আমরা এই জায়গাটার থেকে আসলে ছিটকে পড়ার সম্ভাবনা খুব বেশি এবং আমাদের জন্য একটা অশনি সংকেত বলবো। কারণ এতদিন আমরা এক জায়গায় ধরে রেখেছিলাম, যেহেতু একবার আমরা যেটা সবসময় বলি যে আসলে প্রথম হলো যে যদি আমাকে কেউ একবার আমার সামর্থ্য, আমার শক্তি সম্পর্কে জেনে যায়, একবার পরাজিত করে ফেলে, তাহলে সে আমাকে জাজ করে ফেলতে পারে। অলরেডি 2বার কিন্তু জাজ করে ফেলছে এবং আমাদেরকে 2বারই তারা আউট পারফর্ম করছে। তো সেই ক্ষেত্রে ইট ইজ হাই টাইম যে আমাদেরকে পলিসি জায়গার থেকে নক করা উচিত এবং এটা যদি না করি তাহলে লং রানে আমাদের জন্য অবশ্যই থ্রেট। এই যে বারবার উঠে আসছে কিন্তু লিড টাইম, পণ্যের বৈচিত্র্যতা এবং সরবরাহের দুর্বল ব্যবস্থার কথা, এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশ কেন পিছিয়ে আছে এবং তা কতটা বড় ঝুঁকি তৈরি করতে পারে আমাদের জন্য সামনে? আজকেই আমি কিছুক্ষণ আগে একটা প্রোগ্রাম থেকে আসলাম যেখানে ব্যবসায়ীদের একটা বড় দাবি, যেটা ধরেন তাদের একটাই কথা যে ঢাকা থেকে চিটাগাং আমরা যে এই পণ্যগুলো পরিবহন করে নিয়ে যাই, সেখানে কালকে বলেছিলেন বিজিএম এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বান, ওর দাবি ছিল যে আমরা পদ্মা সেতু করেছি, দ্বিতীয় পদ্মা সেতু করতে যাচ্ছি এবং পদ্মা সেতু হওয়ার ফলে দক্ষিণাঞ্চলের মানুষ বেশ উপকৃত হয়েছে এবং এখানে সময় সব কিছু কমে এসছে। তো তাদের দাবি যেটা চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হোক, এটা করলে যেটা হবে আমাদের সময় বাঁচবে, জ্বালানি বাঁচবে, আমাদের এফিসিয়েন্সি বাড়বে, এটা একটা জিনিস। আমাদের যেই জিনিসগুলো দেখেন, আমাদের যখন ঈদ চলে আসে বা বিশেষ কোনো ধরনের সিচুয়েশন ক্রিয়েট হলে রোডে এক ধরনের ব্যাকলগ তৈরি হয়, ব্লকেট তৈরি হয়, ফলে যথাসময়ে জিনিসটা যেতে পারে না। এটা তো হলো একটা দিক। আর সাথে যদি দেখেন যে আমাদের যে পোর্ট রয়েছে, সেই পোর্টের যে ক্যাপাসিটি, মাঝখানে আমরা দেখবো যে কিছুদিন আগে ব্যবসায়ীদের কাছ থেকে একটা বড় অভিযোগ যে স্ক্যানিং মেশিন চিটং পোর্টের এবং পতেঙ্গার যে পোর্ট রয়েছে, সেখানে স্ক্যানিং মেশিনের দুর্বলতার কারণে যেই র মেটেরিয়ালসগুলো আমাদেরকে আনতে হয়, আবার আমরা যেগুলো এক্সপোর্ট করি, বোথ এন্ড থেকে এই জিনিসগুলো খালাস করা এবং ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সময় বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়াটাই কিন্তু আমাদের লিড টাইম বেড়ে যাওয়ার অন্যতম কারণ। তো এই যে এফিসিয়েন্সির লেভেলটা, এটা তো শুধুমাত্র যে ব্যক্তি বা কাজের এফিসিয়েন্সি তা না, কিন্তু এখানে হলো আপনাকে যে আমাদের যে লজিস্টিক্সগুলো রয়েছে, আপনাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে কীভাবে আধুনিকায়ন এবং আমাদের ভলিউম যে হারে বাড়ছে সেই হারে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে কিনা, স্মুদার হচ্ছে কিনা, লজিস্টিকগুলো আসলে আধুনিকায়ন করা যাচ্ছে কিনা। যেমন একদিন এক ব্যবসায়ী বলতেছিলেন যে একটা মেশিন স্ক্যানিং নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই ক্ষেত্রে তো এখন আপাতত তাহলে কি আমরা ম্যানুয়ালি করতে পারি, কিন্তু আমাদের এখানে কিছু ব্যুরোক্রেটিক জটিলতাও রয়েছে। তারা এই বিষয়টাকে আসলে যে দ্রুত গতিতে ছাড়তে হবে এবং ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য যেটা লেভারেজ দিতে হবে, সেই বিষয়গুলো আসলে আমাদের সরকারি যে অফিসাররা আছেন, যারা কর্মকর্তা, তারা এই বিষয়টাকে আসলে কতটা আন্তরিকতার সাথে সমাধান করতে চান, সেবাটাকে দিতে চান, সেটাও একটা বিষয়। একদমই তাই। এবং এই যে ভিয়েতনাম যেখানে উচ্চমূল্য সংযোজিত এবং ম্যানমেড ফাইবার পণ্যে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ সেখানে কিন্তু এখনো সীমিত কিছু পণ্যের উপর নির্ভরশীল। এটা আসলে ভবিষ্যতে কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে বাংলাদেশের জন্য? জি, আপনি যদি দেখেন আমাদের এখন গ্লোবাল ফ্যাশন ইন্ডাস্ট্রি যেটা, এখানে প্রোডাক্টের ট্রেন্ডের কথা যদি আমরা বলি, সেখানে আমাদের 75% হলো আপনার ফ্যান্সি নন কটন প্রোডাক্ট, আর 25% মানুষ ব্যবহার করে কটন। বাংলাদেশ কেন টিকে আছে? তো এখানে আবার ঠিক রিভার্স সিচুয়েশন বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেই প্রোডাক্ট উৎপাদন করি তার 75% হয়েছে কটন আর 25% হয়েছে নন কটন। যদিও দাবি করা হচ্ছে বিজিএম বা অন্যান্য সংস্থার থেকে যে এটা 29, তাহলে তো আমাদের 71% হলো। তো এইখানে দেখেন দুটো জিনিস,
এখন আমরা যদি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বা কাস্টমার, যেহেতু এটা সবসময় বায়ার ড্রিভেন মার্কেট, বায়ার যে ধরনের পোশাক চাবে, আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, ব্যবসায় টিকে থাকতে হলে আপনাকে সেই ধরনের পণ্যের প্রতি আপনার সক্ষমতা তৈরি করতে হবে এবং সেই জায়গায় যে সেই পণ্যটা তৈরি করতে হবে। কিন্তু আমরা সেটা পারছি না, কারণ হলো ইনভেস্টমেন্ট একটা বড় ফ্যাক্টর। আমাদের এই যে ম্যানমেড ফাইবার বলেন বা নন কটন বলেন, এর যে বড় র মেটেরিয়ালস, সেটা কিন্তু আমাদের পেট্রোকেমিক্যাল কিছু প্রোডাক্ট থাকে যেগুলো সিনথেটিক লিনেন যেগুলো বলা হয় সেগুলো। তো গতকালকে একজন ব্যবসায়ী দাবি জানিয়েছিলেন যে আমাদের যে রিফাইনারি আছে বাংলাদেশে বর্তমানে, সেখানে একটা চিটাগাংয়ে একটা রিফাইনারি আছে, আরও একটা রিফাইনারি নির্মাণ করার। তো তাদের যুক্তিটা হলো যে রিফাইনারি যদি থাকে আমাদের দুটো, তাহলে এর ডাবল বেনিফিট পাচ্ছি। একটা হলো যে আমরা ক্রাইসিস মুভমেন্টগুলোতে আমাদের যে ফুয়েল দরকার, সেই ফুয়েলটা আমরা মজুদটা যথাযথ থাকছে, আমরা শর্টেজে পড়ছি না। যেমন বর্তমান সময়ে যে ইরান ইসরায়েল যে যুদ্ধ যাচ্ছে, এর ফলে কিন্তু আপনি জানেন ফুয়েলে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, ফলে বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এই ফুয়েলের যে রিফাইনারির যে প্রসেসটা, এই প্রসেস থেকে বেশ কিছু বাই প্রোডাক্ট বের হয়, যেটা হলো আমাদের যে ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালগুলো লাগবে, ম্যানমেড ফাইবার বলেন, আপনি নন কটনের বিভিন্ন ধরনের প্রোডাক্টের যে সেটা আমরা কিন্তু দেশীয় সোর্স থেকে পেতে পারি। তো দেশীয় সোর্স থেকে যদি আমরা যে কোনো শিল্পের র মেটেরিয়াল বেশি পেতে পারি, তাতে আমাদের সবচেয়ে বড় উপকার হলো যে আমাদেরকে প্রচুর বিদেশি মুদ্রা ব্যয় করে রপ্তানি করতে হচ্ছে না, আমার সময়টা কম লাগছে। যদি একটা জিনিস আমি যদি চায়না, ভিয়েতনামকে অন্য একটা দেশ থেকে ইম্পোর্ট করতে যাই অথবা মিডল ইস্ট থেকে আনতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে সময় এবং অর্থ ব্যয় করতে হয়। তো এটা একটা আসপেক্ট গেল। সাথে সাথে যে জিনিসটা হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বা আমাদের যেই এখন টেকনোলজি ড্রিভেন যে ওয়ার্কগুলো হচ্ছে, সেইখানে পর্যাপ্ত হিউম্যান রিসোর্স এবং ডিজাইনার এইগুলোর আসলে অভাব রয়েছে। এখন এইখানে আমাদেরকে কিন্তু স্কিল শেয়ারিং এবং নলেজ শেয়ারিংয়ের কোনো বিকল্প নাই। যদি আমরা উচ্চ মূল্যের এবং ফ্যান্সি আইটেম যেগুলো মানুষ বিভিন্নভাবে ব্যবহার করছে, সেই জায়গায় যেতে চাই, সেখানে আমাদের আসলে কোনো বিকল্প নাই যে যদি না আমরা আমাদের রিসার্চ অ্যান্ড ইনোভেশন, হাই ইন্টেন্সিভ টেকনোলজি, যেটা আমরা আমাদের লেবার ইন্টেন্সিভ আছে, ইটস ওকে, বাট আমাদেরকে ওই পণ্যটা কিভাবে টু দ্য মার্ক নিতে পারি, সেই জন্য কিন্তু আমাদের ওই ধরনের টেকনোলজিতে এক্সপার্টিস যেরকম হায়ার করতে হবে এবং আমাদের নিজস্ব রিসোর্সকে ডেভেলপ করার পাশাপাশি আমাদেরকে জয়েন্ট ভেঞ্চারে যে আসলে ওদের কাছ থেকে টেকনিক্যাল নো হাউ এবং এক্সপার্টিসটাকে কিভাবে আমরা আমাদের হোমগ্রোন যে রিসোর্স আছে সেগুলোকে ব্যবহার করতে পারি, তাহলে পারবো। আর যদি এটা না পারি, তাহলে আমাদের এই বেসিক আইটেম দিয়ে আমাদের অবস্থান ধরে রাখা খুবই ডিফিকাল্ট হবে। আমি গত বছরে দেশে বাইরে গিয়েছিলাম, ইউএসএতে, দেখলাম যে একই সেলভে ড্রেস রাখা আছে, যেটা মেড ইন বাংলাদেশ সেটার প্রাইস মেড ইন ভিয়েতনাম একরকম, মেড ইন কম্বোডিয়া একরকম, মেড ইন চায়না একরকম। একটা জিন্স প্যান্ট যেখানে বাংলাদেশেরটা হয়তো বিক্রি হয় $50, সেটা আপনি ভিয়েতনামের যদি হয় সেটা $100, 100+, অথবা চায়না বা অন্য কোনো মেক্সিকান যদি হয় সেটা আরও বেশি। তো আপনি এই প্রাইস কম্পিটিটিভনেসের জায়গাটার থেকে যদি আপনি অল্প পোশাক দিয়ে বেশি মূল্য পেতে চান, তাহলে না আপনি আপনার ভ্যালু ভলিউম মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা দূর করতে পারবেন। সেই জায়গাতে হলো আমাদেরকে অবশ্যই রিসার্চ, ইনোভেশন, টেকনোলজি এবং জয়েন্ট ভেঞ্চার উইথ টেকনিক্যাল নো হাউ এবং এক্সপার্টিস কীভাবে আমরা অ্যাকোয়ার করতে পারি, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তবে সরকারকে যেটা করতে হবে, আমাদের বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, যেহেতু আমাদের এখন প্রাইম ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হচ্ছে গার্মেন্টস সেক্টরকে, তো সেখানে এই ইন্ডাস্ট্রিগুলোতে ইনসেন্টিভাইজ করে ফ্যাশন ডিজাইনার এবং আমাদের কেমিক্যালের মিক্সেশন কেমন হবে, আমাদের কি ধরনের নতুন করে ফ্যাব্রিক্স ডেভেলপ করা যায়, সেই সব জায়গাগুলোতে এই সাবজেক্টগুলোকে প্রমোট করতে হবে। আমাদের কিন্তু ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে গার্মেন্টস ফ্যাশন সংক্রান্ত চেয়ে বেশি আছে টেক্সটাইল, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এগুলো বেশি। সো ফ্যাশন ড্রিভেন যে বিষয়গুলো, সেইখানে আসলে ইনভেস্টমেন্টের সুযোগ বোথ এন্ড থেকে এখন দরকার। সেটা বেসরকারি খাত এবং সরকার, দুই জায়গার থেকে এটা প্রয়োজন রয়েছে।
বা বেশ ভালো বললেন। এবার আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে একটা প্রশ্নই জানতে চাইবো যে বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে আবারও তার হারানো জায়গা ফিরে পেতে পারে? বাস্তবতা আসলে কতটা আশাব্যঞ্জক? না, আমাদের যে জিনিসটা হয়েছে, আমাদের কিন্তু ইনস্টলড ক্যাপাসিটি, আমাদের কিছু সম্পদ আছে বা কিছু ব্র্যান্ডিং এর জায়গা, কিছু জায়গা রয়ে গেছে। যেমন আমরা কিন্তু বিশ্বের যে কোনো দেশের তুলনায় আমাদের বেশ কিছু গ্রিন ফ্যাক্টরিজ আছে, যেগুলো হলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং এগুলোর কাজের ধরন এবং এই ফ্যাক্টরিতে তৈরি পোশাকের একটা আলাদা ডিমান্ড আছে। যেই সব দেশগুলো আসলে পরিবেশ সচেতন এবং পরিবেশ নিয়ে খুব গুরুত্ব দেয়, তারা কিন্তু এই ধরনের ফ্যাক্টরির থেকে পোশাক সোর্স করার ক্ষেত্রে তাদের একটা অব্লিগেশন আছে এবং তারা এগুলো করে। এটা একটা পজিটিভ পয়েন্ট। কিন্তু আমার হারানো গৌরবের কথা যদি বলেন, আমরা তো খুব বেশি পার্থক্য কিন্তু না, এটা 800+ মিলিয়ন, মানে ক্লোজ টু 1 বিলিয়নের ব্যবধান। তো এইখানে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, তো এটা খুব বেশি কিছু না। যে কোনো 2-1 মাসে পার্থক্যের ব্যবধানে আবার বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু ঘুরে দাঁড়ানোটার চেয়ে আমি যেটা মনে করি সেটা হলো মেক ইট মোর সাস্টেইনেবল। যদি আপনি এরকম করতে থাকেন যে অনেকটা সেকি অবস্থানে থাকা, 20 সাল থেকে 25 সাল 5 বছরের ব্যবধানে এসে আপনি কিন্তু আবার হারলেন। তো এখন যদি সাস্টেইনেবল ওয়েতে আপনাকে রিগেইন না করেন, শুধুমাত্র 1 বছর একটু ভালো করলাম, কম দামে অর্ডার নিলাম বা একটু বায়ারদের সাথে রিলেশন বাড়িয়ে 1 বছরের জন্য করলাম, পরের বছরে আবার যদি সেম পেস না ধরে রাখতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের আবার হারানোর সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে যে কথাটা আপনি বলছেন যে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ ইজ ভেরি ক্রুশিয়াল ফর এনি কাইন্ডস অফ ইনভেস্টমেন্ট। এখন বিদেশি বিনিয়োগ তখনই আসবে যখন দেশীয় বিনিয়োগ বাড়বে। আর বিদেশি বিনিয়োগ নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আসলে আমার নিডসটা কোন জায়গায়, আমাকে নিডসটা আইডেন্টিফাই করতে হবে। আমি কি বেসিক প্রোডাক্টে বিদেশি বিনিয়োগ নিব, নাকি আমার যেই জায়গায় দুর্বলতা রয়েছে, যেই ধরনের প্রোডাক্ট আমি তৈরি করতে পারি না, যেই ধরনের প্রোডাক্ট আমার আসলে এখন গ্লোবাল মার্কেটে সবচেয়ে বেশি ডমিনেট করছে, সেই ধরনের প্রোডাক্ট। এবং সেই ক্ষেত্রে শুধু বিদেশি বিনিয়োগ না, আমি বলবো যে বিনিয়োগ বিদেশি হবে অবশ্যই, কিন্তু সেটা এমন একটা দেশের বা এমন একটা কোম্পানির সাথে আমরা টাই আপ করবো যেই কোম্পানিটার আসলে ম্যানমেড ফাইবার কিংবা ফ্যান্সি আইটেম তৈরি করার ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে। সে যাতে তার সাথে জয়েন্টলি কাজ করে তার যে টেকনিক্যাল এক্সপার্টিস আছে এবং টেকনিক্যাল নো হাউ যে অর্জন করেছে, সেইটা যাতে আমাদের ওয়ার্কারদের ভিতরে আমরা নিতে পারি এবং সেটা ব্যবহার করে আমরা নতুন একটা জায়গায় যেতে পারি। এর পাশাপাশি বিদেশি বিনিয়োগ আরও কিছু জায়গাতে দরকার আছে। যেমন ধরেন আমাদের লোকাল সোর্স থেকে যদি আমরা নন কটন ফাইবার তৈরি করতে চাই, নন কটন যে ইনভেস্টমেন্টগুলো দরকার আছে, ম্যানমেড ফাইবার, এই ধরনের টেক্সটাইল মিল তো আমাদের দেশে খুব কম আছে। একটা টেক্সটাইল মিলে আপনি জানেন যে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে। সো টেক্সটাইলে এই ধরনের ইনভেস্টমেন্ট আমাদের সিক করা উচিত। পাশাপাশি বায়ারদের একটা বড় রেসপন্সিবিলিটি রয়েছে, যেহেতু আমরা অ্যাজ এ পার্টনার হিসেবে তাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি। তারা তাদের যে রিসার্চ অ্যান্ড ইনোভেশনগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তারা আমাদের সাথে পার্টনারশিপে আমাদেরকে ট্রেন আপ করতে পারে এবং আমাদেরকে আমরা কোন জায়গায় কাজ করলে সেখানে আমরা জয়েন্ট ইনভেস্টমেন্টও হতে পারে, অথবা বায়াররা তাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, তাদের যে দায়বদ্ধতা আছে, সেই জায়গার থেকে বাংলাদেশকে আসলে তাদের একটা অংশ ব্যয় করে এখানে ট্রেনিং ইনস্টিটিউট, ফ্যাশন ইনস্টিটিউট এগুলো গড়ে তুলতে পারে, যেটার ফলে বাংলাদেশ যেহেতু এখনও রিজনেবল প্রাইসে প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসে লেবার সাপ্লাই ভালো আছে, তো ইন ফিউচারে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো করতে পারে। আর হোপফুলি আমরা ঘুরে দাঁড়াবো, কারণ গত বছরে যেটা হয়েছিল ট্রাম্প ট্যারিফের কারণে একটা বড় ইম্প্যাক্ট ছিল। যেই পরিমাণ পণ্য আমরা ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য দেশে রপ্তানি করতাম, তো ট্রাম্প ট্যারিফের কারণে সেইটা কিন্তু আসলে অন্যান্য আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে তারা ইউরোপিয়ান মার্কেটে আমাদের কিছু অংশ নিয়ে গেছে, ফলে আমরা ওইখানে কিছুটা কম রপ্তানি করতে পেরেছি। কারণ ট্রাম্পের যেই অভিঘাত সেটা কিন্তু মোকাবেলা করার জন্য অনেক বায়াররা তার লোকেশন শিফট করছে, ডেস্টিনেশন, এক্সপোর্ট ডেস্টিনেশন, সেটাও একটা কারণ।
তো এখন যেটা করতে হবে বাংলাদেশকে তার পজিশন রিগেইন করার জন্য তাকে অবশ্যই তার এই যে কোন জায়গায় তার একটা দুর্বলতা বা তার ভুল ছিল অথবা পলিসি শিফট হয়েছে সেই জায়গাটাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফিকেশনের পরে সেই অনুযায়ী আসলে পলিসি মেকারদের সাথে বসে পলিসি এবং স্ট্র্যাটেজি সেট করতে হবে। সেখানে যদি গভর্নমেন্টের কোনো সহায়তা প্রয়োজন হয় অবশ্যই গভর্নমেন্ট সহায়তা করবে, কারণ আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি যেটা কিনা হাইয়েস্ট এমপ্লয়মেন্ট জেনারেট করে এবং আমাদের সবচেয়ে রপ্তানির বড় অংশ সব কিছু এখান থেকেই আসে। ফরেন কারেন্সি আমাদের দুর্বল হবে যদি এটা হয়। সো ইটস এ কম্বাইন এফার্টস এবং আমি আশা করি যে যদি এই কারণগুলো অনুসন্ধান করে যথাযথ পদক্ষেপ নেয় আমরা আবার সামনের বছরই ফিরে আসবো আমাদের জায়গায়। তবে একটাই কথা, আমাদেরকে এই ফিরে আসাটাকে সাস্টেইনেবল করতে হবে, তা না হলে আমরা এরকম আপস ডাউনের মধ্যে দিয়ে যেতে থাকবো এবং কোনো এক সময় আমাদের জন্য এটা স্থায়ী হয়ে যাবে, আমরা পিছিয়ে যাব। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভির সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। নড়াইলের লোহাগড়ায় গড়ে উঠেছে প্রাইড অ্যাগ্রো বিডি নামে একটি সমন্বিত খাবার, যেখানে সবজি, ফল, মাছ ও গবাদি পশু একসঙ্গে চাষ করা হচ্ছে। উদ্যোক্তা রফিকুল ইসলাম শুরু করেছিলেন মাত্র 2 বিঘা জমিতে, যা এখন বেড়ে হয়েছে প্রায় 40 বিঘা। খামারের বর্জ্য থেকেই তৈরি হচ্ছে জৈব সার, ফলে কমছে রাসায়নিক ব্যবহার এবং উৎপাদিত খাদ্য হচ্ছে নিরাপদ। এই উদ্যোগে স্থানীয়দের কর্মসংস্থানও তৈরি হয়েছে। কৃষি বিভাগ বলছে এটি এখন এলাকায় একটি সফল ও টেকসই মডেল হিসেবে পরিচিত। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নড়াইলের এক খামারে ঢুকলেই চোখে পড়ে সবুজে ঘেরা বড় সবজির বাগান। দক্ষিণ পাশে টিনশেডের 4 বেডের গরুর খামার, যেখানে রয়েছে দেশি বিদেশি নানা জাতের গরু। একটু সামনে গেলেই 46 বিঘা জমি জুড়ে সবজি, ফলের বাগান আর 4টি পুকুর। পুকুর পাড় জুড়ে ফুটে আছে নানা রঙের ফুল। আম, জাম, কাঁঠাল, কুল, সুপারি, কলা সহ নানা প্রজাতির ফল গাছের ছায়ায় গড়ে উঠেছে প্রাইড অ্যাগ্রো বিডি নামের এই সমন্বিত খামার, যার মূল লক্ষ্য নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন। বাজারের যে কেমিক্যাল যুক্ত যে খাবার এবং ন্যাচারাল খাবার তার মধ্যে নিউট্রিয়েন্ট ভ্যালুগুলো অনেক হাই। সো যার কারণে আমি এর উপরে ইন্টারেস্ট, প্রায় দীর্ঘ 7 বছর আমি এর উপরে একটু রিসার্চ করছি নিজে, এবং আমি এখন অর্গানিকলি এটাকে একটা পাইলট প্রজেক্ট করতেছি। লোহাগড়া উপজেলার মোচরা গ্রামের উদ্যোক্তা রফিকুল ইসলাম জানান, বিষমুক্ত খাবারের নিশ্চয়তা দিতে নিজ গ্রামে এই উদ্যোগ নেন তিনি। শুরুতে মাত্র 2 বিঘা জমিতে মাছ ও সবজি চাষ শুরু করলেও এখন খামারের পরিধি বেড়ে দাঁড়িয়েছে 40 বিঘায়। প্রকল্পে আপাতত আছে যেমন G9 কলা গাছ আছে এখানে, দেশে অ্যারাউন্ড 1000, যার একটা কলা গাছ আপনার প্রায় 250 করে কলা ধরে, যেটা পার প্লান্টে আমার টার্গেট হচ্ছে আপনার 1000 টাকা করে সেল। সো 1000-এ এটা অ্যারাউন্ড 10 লাখ টাকা সেল হবে ইয়ারলি। খামারের বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ও বায়ো ফার্টিলাইজার। এতে মাটির উর্বরতা বাড়ছে, কমছে রাসায়নিক সারের ব্যবহার, আর ফসল হচ্ছে নিরাপদ ও টেকসই। ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট, যেটাকে বাংলায় বলা আছে কেঁচো সার, কারণ যেহেতু আমি বাইরে থেকে কিছু আনি না, আমার নিজস্ব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করে আমি কেঁচো সার বানাচ্ছি, এবং যেটা আমার গাছের খাবারের জন্য ইউজ করা হয়। খামারটিতে প্রতিদিন 4 থেকে 5 জন স্থায়ী কর্মী কাজ করেন। পাশাপাশি স্থানীয়রাও শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন। এতে যেমন বেকারত্ব কমছে, তেমনি তৈরি হচ্ছে আত্মকর্মসংস্থানের পথ। এখানে এই 1.5 বছর মতো চাকরি করি আমরা। এখানে পার্মানেন্ট 5 জন চাকরি করি, মাসিক বেতন, আর এমনি ছোট কিষাণ অন্য দেখা গেল দিন মজুরিরা আছে 7-8 জন। মোট এভারেজ মিলে আমরা 18-20 জন লোক ডেইলি কাজ করি এখানে। কৃষি বিভাগ বলছে এই ফার্ম এলাকায় ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সফল কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার পাশাপাশি আশেপাশে যে সমস্ত কৃষক ভাইয়েরা আছেন তারা তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও এই অনুসরণ করে, তার পদ্ধতি অনুসরণ করে কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছেন, এবং অনেকেই তার পদ্ধতি অনুসরণ করেছেন এবং কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সমন্বিত এই খামার এখন নিরাপদ খাদ্য উৎপাদনের সফল ও টেকসই মডেল। একদিকে স্বাবলম্বী হচ্ছেন উদ্যোক্তা, অন্যদিকে বাড়ছে স্থানীয় কর্মসংস্থান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুই প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরান যুদ্ধে ঠেলে দিয়েছেন। যদিও তিনি এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি, তবে তিনি বলেছেন আমেরিকার জনগণ এই সংঘাত চায় না। কমলা হ্যারিস আরও অভিযোগ করেন যে ট্রাম্প এই যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করছেন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সম্পর্কিত নথি প্রকাশ থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য। মিশিগানের ডেমোক্র্যাট নারীদের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে, কিন্তু উভয় দেশই একটি শান্তি চুক্তি থেকে অনেক দূরে আছে। যদিও ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে অত্যন্ত ভালো আলোচনা চলছে এবং তিনি হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কোনো ব্ল্যাকমেইল করতে দেবেন না। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কোর ইরানের জাহাজ ও বন্দরের উপর মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানিয়েছে যে যুদ্ধ জাহাজ রুশমোর জাহাজে অবস্থানরত নাবিক ও মেরিনরা আরব সাগরে নৌ অবরোধ কার্যক্রম পরিচালনা করছে। সেন্টকম এই বাহিনীর প্রস্তুতির কিছু ছবিও প্রকাশ করেছে। সমঝোতার আশা জাগিয়েও ফের গভীর অনিশ্চয়তায় পড়েছে যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক সম্পর্ক। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, বন্দর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। অন্যদিকে ওয়াশিংটনে তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে অটল। এর ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন তাদের অযৌক্তিক সব দাবি থেকে সরে আসতে চাইছে না। খাতিবজাদের মতে, একটি যৌথ কাঠামোতে সম্মত না হওয়া পর্যন্ত দুই পক্ষের মুখোমুখি বসা সম্ভব নয়। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। যৌন হয়রানির অভিযোগের তদন্তে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেট কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন অভিযোগকারী জাতীয় দলের পেসার জাহানারা আলম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, তদন্ত ও শাস্তিকে তিনি স্বাগত জানালেও তা যথেষ্ট নয়। তার দাবি, 2020 থেকে 2024 সাল পর্যন্ত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জাহানারা অভিযোগ করেন, সুযোগ সুবিধা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। তিনি মঞ্জুরুল ইসলামের পাশাপাশি তার সহযোগীদের বিরুদ্ধেও পূর্ণাঙ্গ তদন্ত ও শাস্তির দাবি জানান। একই সঙ্গে নারী দলের সাবেক কোচ আব্দুর রাজ্জাকের মন্তব্যের সমালোচনা করেন জাহানারা। ভিডিও বার্তায় তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও 3টি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ তদন্ত, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের সেফগার্ডিং নীতি প্রণয়ন। জাহানারার মতে, যথাযথ তদন্ত না হলে নারী ক্রীড়াবিদদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হবে না। এই দুইজন সহ এবং এদের একটি সহযোগী গ্রুপ 4টি বছর আমাকে চরম লেভেলের মেন্টাল টর্চার, মেন্টাল অ্যাবিউজ, সকল ধরনের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বৈশ্বিক প্রতিযোগিতায় গার্মেন্টস খাতে বড় চ্যালেঞ্জ, বাংলাদেশকে টপকে পোশাক রপ্তানিতে দ্বিতীয় ভিয়েতনাম। হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট, শুনানির দিন সোমবার। আসছে ইতিহাসের ভয়ঙ্কর এল নিনো, রেকর্ড তাপমাত্রার শঙ্কা, গরমে বিপদে পড়বে কোটি মানুষ। হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি অনেক দূরে, জানিয়েছে ইরান। এবং মঞ্জুরুলের শাস্তিতে সন্তুষ্ট নন জাহানারা, সহযোগীদের বিচার সহ জানালেন 3 দাবি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।